আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরেফিন। আমি একজন নিউরোলজিস্ট ও ল্যাপারোস্কোপিক সার্জন। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলব প্রস্রাবের রাস্তায় যে ইনফেকশন হয়, সেই ইনফেকশনে কি ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত অথবা ব্যবহার করা যায়, সে বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য। তবে এ বিষয়ে আমার প্রথমেই আরেকটি ভিডিও রয়েছে। তো আজকের ভিডিওটা মূলত সেই ভিডিওর ২য় পর্ব হিসাবেই আমি উপস্থাপন করছি। তো ১ম ভিডিওতে আমি মূলত প্রস্রাবের রাস্তায় যে ইনফেকশন গুলো হয়, সেই ইনফেকশনে যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হয়, সেগুলোর জেনারেশনের উপরে ভিত্তি করে কত ভাগে ভাগ করা হয় এবং কি ধরনের ওষুধ আমরা ইউজ করতে পারি সে বিষয়ে একটা ধারণা দিয়েছি। সেই যে আমার যে পূর্বের যে ভিডিওতে, সেই ভিডিওতে আমি মূলত এই যে অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে সেগুলোর ১ম জেনারেশনে কি ধরনের অ্যান্টিবায়োটিক কতদিন ইউজ করা যায়, ২য় জেনারেশনের অ্যান্টিবায়োটিক কি আছে, কতদিন ইউজ করা যায় এবং ৩য় জেনারেশন অ্যান্টিবায়োটিক সে বিষয়ে একটা ধারণা দিয়েছি। তো আসলে অনেকেই এই ভিডিওটা দেখে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, এর বাইরে এখন অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে কিনা, অথবা অল্প কোনো কম দামে অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে কিনা, অথবা এইসব অ্যান্টিবায়োটিক সব যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় সেক্ষেত্রে কি ধরনের অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতে পারি, সে বিষয়ের উপরে চলুন আজকের ভিডিওতে আমি মূলত এই ৩য় জেনারেশনের পরবর্তী যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা ইউজ করতে পারি সে বিষয়ে একটু ধারণা দিই। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ৩য় পর্যায়ের অ্যান্টিবায়োটিকের পরও যদি কারো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, বিশেষ করে আমাদের দেশে যেহেতু অ্যান্টিবায়োটিক আসলে যেভাবে ইউজ করা উচিত সেভাবে ইউজ করা হয় না। সুতরাং আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের সংখ্যা অত্যন্ত বেশি, যেটা খুবই উদ্বেগজনক। সুতরাং অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে চিকিৎসক আপনাকে যে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবেন সেই অ্যান্টিবায়োটিকের মাত্রা আপনারা অবশ্যই শেষ করবেন। অর্থাৎ সেই অ্যান্টিবায়োটিক যে কয়দিন ধরে আপনাদের খাওয়া উচিত সে কয়দিন খাবেন। অর্থাৎ ডোজ কমপ্লিট করবেন। ডোজ কমপ্লিট যদি আপনি না করেন অথবা দরকার নাই এভাবে যদি আপনি অ্যান্টিবায়োটিক খান, তাহলে আপনার অবশ্যই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গ্রো করবে এবং একবার যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গ্রো করে সেই অ্যান্টিবায়োটিক সাধারণত আপনার উপরে আর কাজ করে না, যেটা খুবই ভয়ংকর একটি ব্যাপার। সুতরাং আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক যে ডোজে দেওয়ার কথা সেই ডোজ কমপ্লিট করবেন। এখন আসুন, যদি কোনো কারণে আপনার ৩য় পর্যায়ের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ ৩য় পর্যায়ের অ্যান্টিবায়োটিক আপনার উপরে কাজ করছে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে হচ্ছে ৪র্থ জেনারেশনে বেশ কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো ৪র্থ জেনারেশন অ্যান্টিবায়োটিকের মধ্যে সবচেয়ে যে অ্যাভেলেবল যে অ্যান্টিবায়োটিক যেটি রয়েছে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের রাস্তা ইনফেকশনে ৪র্থ মাত্রার যে অ্যান্টিবায়োটিকটি খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে, সেটি হচ্ছে মক্সিফ্লোক্সাসিন। তো এই অ্যান্টিবায়োটিকটি একদমই নতুন না, এটা বাংলাদেশে এসেছে বেশ অনেকদিনই হয়ে গেল। সুতরাং এই মক্সিফ্লক্সাসিন জাতীয় যে ওষুধগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এই মক্সিফ্লক্সাসিন জাতীয় ওষুধগুলো এটি ৪০০ মিলিগ্রাম ডোজে পাওয়া যায় এবং এটি সবচেয়ে যেটি বড় সুবিধা হচ্ছে যে এটি সিঙ্গেল ডোজ, অর্থাৎ ২৪ ঘন্টায় মাত্র একটি ট্যাবলেট খেলেই হবে এবং যেটির দাম মূলত ৫০ টাকা থেকে ৭০ টাকার মধ্যে ভ্যারি করে কোম্পানি অনুযায়ী। সুতরাং এই ওষুধটি আপনি যদি ডেইলি একটা করে সেবন করেন এবং টানা ১০ দিন ১৪ দিন আপনার মাত্রা অনুযায়ী আপনার চিকিৎসক যেটা সাজেস্ট করবে সে অনুযায়ী আপনি খেতে পারেন। বেশ ভালো কাজ করে। এটি হচ্ছে ৪র্থ মাত্রার অ্যান্টিবায়োটিক। তবে আমার আমার আপনাদের প্রতি যেটা বলা যায় যে একদমই আর্নেস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে একদমই চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া এই ধরনের অ্যান্টিবায়োটিক না খাওয়ার চেষ্টা করবেন এবং ১ম, ২য়, ৩য় জেনারেশন যদি কাজ না হয় সেক্ষেত্রে শুধু ৪র্থ জেনারেশনে যাবেন। বেশি ভালো করতে যেয়ে এক লাফে ৪র্থ জেনারেশনে যাওয়াটা কোনোভাবেই আপনাদের উচিত হবে না। এখন আসুন, যে অনেক সময় দেখবেন যে হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়, বিশেষ করে যাদের স্ট্রোকের রোগী বা এরকম খুব বয়স্ক রোগী, যাদের ক্ষেত্রে আসলে এই আমাদের ১ম, ২য়, ৩য় মাত্রা অথবা ইভেন এই মক্সিফ্লোক্সাসিন অনেক সময় কাজ করে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অথবা অনেক সময় দেখা যায় যে একটা অপারেশন হয়েছে বা তার দীর্ঘদিন ধরে ইনফেকশন হচ্ছে, বারবার হচ্ছে, তার এই অ্যান্টিবায়োটিকে কাজ করছে না। সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? হ্যাঁ, সেক্ষেত্রে এই ওষুধের পরবর্তী সময়ে আমরা সাধারণত, যদি মক্সিফ্লোক্সাসিনের কাজ না হয় তাহলে আমরা সাধারণত মেরোপেনাম জাতীয় ওষুধ কথা বলে থাকি। আপনারা হয়তো অনেকেই এই ওষুধের নামটা শুনেছেন। খুবই দামি একটি ওষুধ, যার একটি ডোজের দাম, অর্থাৎ ১ গ্রামের একটি ওষুধের দামই প্রায় ৭০০ টাকা থেকে ১২০০ টাকার মতো, কোম্পানি ওয়াইজ ভ্যারি করে। তো এই ওষুধটা ইউজুয়ালি সাধারণত ডেইলি আমরা ২ বার বা ৩ বার দিতে বলি। সুতরাং ডেইলি ৩ থেকে ৪,০০০ টাকা আসলে খরচ হয়। তো এটি সাধারণত ভর্তি রোগীদের ক্ষেত্রে, ভর্তি রোগী অথবা খুবই সিরিয়াস কমপ্লিকেশনস এর রোগী অথবা আইসিইউ তে ভর্তি রোগী, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত দিয়ে থাকি, অথবা খুব তীব্র সমস্যার রোগীদের আমরা দিয়ে থাকি। তবে আপনাদের জন্য যেটা পজিটিভ খবর, যেটা সেটা এবং ভালো খবর, সেটা হচ্ছে যে এই মিরোপানাম জাতীয় ওষুধগুলো এতদিন ধরে এভাবেই ছিল এবং এটা ইনজেকশন ফর্মে শুধু পাওয়া যেত, কোনো ধরনের ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে পাওয়া যেত না। এই ওষুধটা একটা ট্যাবলেট ফর্ম এখন বা ওরাল ফর্ম বা খাওয়ার ফর্ম একটা বের হয়েছে,
নিউপেনাম নামে পাওয়া যায়, নিউপেম নামে পাওয়া যায়। এটি হচ্ছে 150 মিলিগ্রাম হিসেবে পাওয়া যায়, 200 মিলিগ্রাম হিসেবেও পাওয়া যায়। এটি ডেইলি 2 বেলা করে আপনি যদি 10 থেকে 14 দিন ধরে সেবন করেন, তাহলে খুব তীব্র ইনফেকশন অনেক সময় ভালো হয়ে যায়। ওষুধটার দামটাও রিলেটিভলি কম, মানে ও মানে মুখের যে ওষুধ যেটা আছে, ইনজেকশন যেটা আছে সেই তুলনায় দামটা কিছুটা কম। যেমন ইনজেকশনের দাম আমি বললাম যে 700 টাকা থেকে 1200 টাকার মধ্যে, বাট ক্যাপসুলের দাম 100 থেকে 150 টাকার মধ্যে হয়ে যায়। সুতরাং ডেইলি দুই দুই ডোজে খেতে হয়, 2 বেলা করে। 150 মিলিগ্রাম হিসেবে পাওয়া যায়, 200 মিলিগ্রাম হিসেবে পাওয়া যায়। তো 10 থেকে 14 দিন অর্থাৎ আপনার মাত্রা অনুযায়ী সেটা সেবন করতে পারেন। তো এই তো গেল অ্যান্টিবায়োটিকের, হায়ার ডোজের অ্যান্টিবায়োটিকের কথা। আর একদম লো পাওয়ার একটা অ্যান্টিবায়োটিকের কথা আজকে আমি বলবো ভিডিওর শেষে। সেটি হচ্ছে যে দেখুন, আমরা অনেক সময় দেখবেন যে অনেক সময় খুব অল্প সামান্য ইনফেকশন নিয়ে আসে, অথবা দীর্ঘদিন ধরে ইনফেকশন নিয়ে আসছে, অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খেয়েছেন, কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হয় না। তখন আমরা দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন অনেকেই, যে সরকারি হাসপাতালে হোক বা প্রাইভেট চেম্বারেও হোক, অনেক সময় আমরা খুব লো পাওয়ারের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। বাট এই অ্যান্টিবায়োটিকটা সবচেয়ে বড় যেটা সুবিধা হচ্ছে কি, যেহেতু আপনার অনেক ধরনের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট হয়ে গেছে, যখন ভিন্ন মাত্রার আমরা একটা অ্যান্টিবায়োটিক দেই, তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিকে বেশ ভালো কাজ করে। তো এই অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে ডক্সিক্যাপ বা ডক্সিসাইক্লিন। তো এটির দাম খুবই খুবই কম, মাত্র 2 টাকা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে 2 টাকার একটা অ্যান্টিবায়োটিক পাওয়া মানে হচ্ছে, মানে কি বলবো, হাতে একদম সোনার প্রদীপ হাতে পাওয়ার মতো। তো এই যে অ্যান্টিবায়োটিকটা, এটি দেখবেন যে সরকারি হাসপাতালেও এই অ্যান্টিবায়োটিকের সাপ্লাই আছে। তো অনেকে দাম শুনে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেন, ভাবেন যে কাজ করে না। ব্যাপারটা কিন্তু মোটেও তা না। এই ডক্সিসাইক্লিন প্রস্রাবের রাস্তার ইনফেকশনে বেশ ভালো কাজ করে। এবং আপনারা যারা প্রথম দিকে, যারা অ্যান্টিবায়োটিকের প্রথম দিকে যদি ইনফেকশনে ভুগে থাকেন, সেক্ষেত্রে এই ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম অর্থাৎ 100 মিলিগ্রাম করে 2 বেলা করে 10 থেকে 14 দিন খেতে পারেন। বেশ ভালো কাজ করে, বেশ ভালো। তবে এখানে একটা সমস্যা হয় যে এই অ্যান্টিবায়োটিকের কিছুটা সাইড ইফেক্ট থাকে। অনেক সময় দেখা যায় যে ভমিটিং হয়, বা নাউসিয়া বা ভমিটিং এর মতো একটা টেন্ডেন্সি দেখা দেয়, বা অনেক সময় দেখা যায় যে একটু রক্ত স্বল্পতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, যদিও এটা পরিমাণে তুলনামূলকভাবে অনেক কম। সুতরাং এটিও বেশ ভালো অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অ্যান্টিবায়োটিক নাম হচ্ছে ডক্সিসাইক্লিন বা ডক্সিক্যাপ নামে বাংলাদেশে খুব অ্যাভেলেবল আছে। এটিও আপনারা খেতে পারেন, বেশ ভালো। তবে ভিডিও শেষে আমার সবচেয়ে যেটা কথা থাকবে সেটি হচ্ছে যে, যেকোনো ধরনের অ্যান্টিবায়োটিক অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে খাবেন। 2 নম্বর কথা হচ্ছে, প্রস্রাবের রাস্তায় যে কোনো ইনফেকশনে যে নিয়মটি ফলো করবেন সব সময়, সেটি হচ্ছে প্রথমে একটি ইউরিন আরএমই এবং সিএস রিপোর্ট করে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার প্রস্রাবে ইনফেকশনের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটা রয়েছে, সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে যে ওষুধটা কাজ করবে সেটি খাবেন। তাহলে ভবিষ্যতে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হওয়া বা ব্যাকটেরিয়া মানে বা ওষুধের কাজ করবে না এরকম সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।